রাষ্ট্রবিজ্ঞান সম্মান চতুর্থ বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জাতীয় বিশ্ববিদ্যালয় পরিচালিত অনলাইন ক্লাস। আজকের অনলাইন ক্লাসে থাকবে দুজন রাষ্ট্রনায়ক, বিখ্যাত রাষ্ট্রনায়ক। একজন হচ্ছেন লেনিন, আরেকজন হচ্ছেন স্টালিন। দুজনের মতবাদ, উল্লেখযোগ্য মতবাদ সম্পর্কে আমরা আলোচনা করব। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এই অনলাইন ক্লাসে আমাকে সংযুক্ত করার জন্য, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি তাদের এই অনলাইন ক্লাস তোমাদের অনেকটা অনলাইন ক্লাসের মাধ্যমে তোমরা অনেকটা উপকৃত হচ্ছ। ঘরে বসে তোমরা পাঠ কার্যক্রম বা তোমাদের ক্লাসগুলি তোমরা দেখে নিতে পারছো এবং পড়ালেখা চালিয়ে যেতে পারছো। সেই জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। শুরুতেই আমি তোমাদেরকে আমার কিছু অপারগতা প্রকাশ করছি যে আমি আসলে খুব ধীরে সুস্থে ক্লাসটা নিব, সঙ্গত কারণেই নিব, কারণ আমি একটু অসুস্থ, এখনো পুরোপুরি ভালো হয়নি, সর্দি জ্বরে আক্রান্ত। আজকে আমরা ক্লাসে ফিরে যাই। আমরা আজকে আলোচনা করব লেনিন ও স্টালিনের উল্লেখযোগ্য মতবাদ। আমরা শুরু করি। লেনিন ভ্লাদিমির ইলিচ লিওনার্দ লেনিন, পুরো নাম অনেক বড় নাম, তাকে লেনিন নামে আমরা সবাই চিনি। বিশ্বের একজন মহাপরাক্রমশালী রাষ্ট্রনায়ক। তিনি পাশাপাশি তাত্ত্বিক ও দার্শনিকও বলা যায়। তার কিছু গ্রন্থ রয়েছে এবং বিপ্লব সংগঠিত করার জন্য তিনি যেভাবে বিপ্লব নেতৃত্ব দিয়েছেন, পাশাপাশি অনেক গ্রন্থ রচনা করেছেন। 1870 সালে তিনি জন্মগ্রহণ করেন এবং 1924 সালে তিনি মৃত্যুবরণ করেন। লেনিন রাশিয়ার ভলগা নদীর নিকটবর্তী সিমবিরস্ক, বর্তমানে উলিয়ানস্ক শহরে এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি অসম্ভব মেধাবী ছাত্র ছিলেন। স্কুল জীবন শেষ করে তিনি 1887 সালে কাজান বিশ্ববিদ্যালয় আইন বিভাগে ভর্তি হন, কিন্তু সেখানে তিনি বেশি দিন পড়ালেখা করতে পারেন নাই। বিপ্লবী আন্দোলনে সহযোগিতার অভিযোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে বহিষ্কার করে। সরকার তাকে 1 বছরের নির্বাসন দণ্ড দেয়। নির্বাসিত জীবনে তিনি দর্শন, অর্থনীতি, রাজনীতি বিষয়ে প্রচুর পড়াশোনা করেন। এই সময় কার্ল মার্কসের গ্রন্থ দাস ক্যাপিটাল তার চিন্তা চেতনায় গভীরভাবে প্রভাবিত করে। তিনি কার্ল মার্কসের চিন্তা চেতনায় আকৃষ্ট হন। 1891 সালে তিনি বিখ্যাত বিশ্ববিদ্যালয় সেন্ট পিটার্সবুর্গ বিশ্ববিদ্যালয় আইন বিষয়ে পুনরায় ভর্তি হন। সেখানেই তিনি স্থায়ী হন এবং সেন্ট পিটার্সবুর্গ ছিল রাশিয়ার শিক্ষা, সংস্কৃতি, জ্ঞান চর্চার পাদপীঠ। এখান থেকে তিনি বিপ্লবী সংগঠন গড়ে তোলেন এবং এই সংগঠনটি ছিল লেনিনের ভবিষ্যৎ কমিউনিস্ট পার্টির উৎস। কিছুদিন পর এই বিপ্লবী কর্মকাণ্ডের কারণে তিনি গ্রেপ্তার হন। সরকার তাকে 3 বছরের জন্য কারাদণ্ড দেয়। মুক্তি লাভের পর তিনি জার্মানিতে পালিয়ে যান, আশ্রয় নেন এবং সেখান থেকে তিনি বিপ্লবের নেতৃত্ব দিতে থাকেন। 1905 সালে দেশে ফিরে আসেন, কিন্তু 2 বছর পর আবার দেশ থেকে বাধ্য হন। এতে করে দেখা যাচ্ছে লেনিন সারাটা জীবন বিপ্লব করেছেন, আন্দোলন করেছেন, জেল জুলুম কেটেছেন এবং নির্বাসিত হয়েছেন, কিন্তু আন্দোলনকে তিনি সংগঠিত করেছেন এবং শেষ পর্যন্ত আন্দোলনে জয়লাভ করেছেন। বিশ্ববিখ্যাত রুশ বিপ্লবের নায়ক তিনি। 1917 সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার জার সরকারের পতন ঘটে এবং তার 2 মাস পরে তিনি দেশে ফিরে আসেন। পরিস্থিতির কারণে তিনি কিছুদিন আত্মগোপনে ছিলেন, তবে সে অবস্থায় তিনি বলশেভিক আন্দোলন সৃষ্টি পরিচালনা করেন। অবশেষে তিনি বিপ্লবের নায়ক হিসেবে 1917 সালের 26শে অক্টোবর রাশিয়ার ক্ষমতার মর্যাদা আহরণ করেন। লেনিন ছিলেন একাধারে তাত্ত্বিক, বৈপ্লবিক, সংগঠক এবং রাষ্ট্রনায়ক। তিনি বলশেভিক বিপ্লবের প্রাণ পুরুষ। বিপ্লবের মাধ্যমে জার তত্ত্বের পতন ঘটিয়ে সোভিয়েত ইউনিয়নের প্রথম রাষ্ট্রপ্রধান তিনিই হন। লেনিন মার্ক্সীয় দর্শনকে নতুন আঙ্গিকে, নতুন অবয়বে সোভিয়েত ইউনিয়নের বাস্তবতা সাফল্যের সাথে প্রয়োগ করেন। অর্থাৎ মার্ক্সবাদকে তিনি প্রয়োজনে সংশোধন করেন বাস্তব পরিস্থিতির প্রেক্ষাপটে। 1924 সালে তিনি মাত্র 45 বছর বয়সে মৃত্যুবরণ করেন। লেনিন অনেক গ্রন্থ রয়েছে, অনেক রচনা তিনি করেছেন এবং তার অধিকাংশ গ্রন্থেই পার্টিতত্ত্ব, বিপ্লব তত্ত্ব, মার্ক্সবাদের সারাংশ বিষয় নিয়ে আলোকপাত করা হয়েছে। তিনি একদিকে বিপ্লবী নেতৃত্ব দিয়েছেন, অন্যদিকে বিপ্লবী সাধন করার জন্য গ্রন্থ লিখেছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে আওয়ার ইমিডিয়েট টাস্ক, দি ডেভেলপমেন্ট অফ ক্যাপিটালিজম ইন রাশিয়া, হোয়াট ইজ টু বি ডান, ইম্পেরিয়ালিজম, দি হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম, দি স্টেট এন্ড রেভলিউশন। এই গ্রন্থগুলি তিনি বিপ্লবের ফাঁকে ফাঁকে লিখে, অর্থাৎ
তিনি বিপ্লবকে নেতৃত্ব দিয়েছেন এবং তিনি বলা যায় যে দেশে ছিলেন না, দেশের বাইরে অবস্থান করেছেন, বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন বা ফাঁকে ফাঁকে তিনি গ্রন্থগুলি রচনা করেছেন। লেনিনবাদ লেনিনবাদ রাষ্ট্রবিজ্ঞানের ইতিহাসে একটি জনপ্রিয় তথ্য হিসেবে প্রতিষ্ঠিত। লেনিনের যে কর্মকাণ্ড, তার যে কর্ম পরিকল্পনা, তার যে ধারণা, তার যে বৈপ্লবিক কাজকর্ম, সেগুলিকে মূলত লেনিনবাদ বলা হয়ে থাকে। মার্কস এঙ্গেলস সমাজ রাষ্ট্র সম্পর্কে যে বৈজ্ঞানিক বিশ্লেষণ, চিন্তা চেতনা প্রচার করেছেন, সেই চিন্তা বা দর্শনের বাস্তব প্রয়োগ হলো লেনিনবাদ। লেনিনবাদকে আমরা অনেকভাবেই সংজ্ঞায়িত করতে পারি। লেনিনবাদ বলতে শুধু একটি মতাদর্শকে বোঝায় না, এটি একটি বিশেষ ধরনের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থার দিক নির্দেশ করে। বস্তুত জীবন ও সমাজের বাস্তব প্রয়োজনের প্রেক্ষিতে বিশ্লেষণ করে লেনিন সকলের সামনে মার্ক্সবাদের যে নতুন চিত্র তুলে ধরেছেন, সেটাই হচ্ছে আসলে লেনিনবাদ। লেনিন সম্পর্কে যে দার্শনিকের সংজ্ঞা আছে, তোমরা এটা পড়ে নিও। লেনিনের উল্লেখযোগ্য উল্লেখযোগ্য তথ্য সম্পর্কে আমরা যদি আলোচনা করি, এখানে দেখা যাচ্ছে কি কি উল্লেখযোগ্য গ্রন্থ আছে: পার্টি তত্ত্ব, সাম্রাজ্যবাদ, সোভিয়েত সমাজতন্ত্র, বিশ্ব বিপ্লব তত্ত্ব, কমিউনিস্ট কৌশল তত্ত্ব। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে পার্টি তত্ত্ব। আমরা এই পার্টি তত্ত্ব সম্পর্কে একটু আলোচনা করব। লেনিনের পার্টি তত্ত্ব নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তত্ত্ব। প্রলেতারিয়েতের একনায়কত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি কমিউনিস্ট পার্টিকে একটি সুসংগঠিত, সুসংহত, সুদৃঢ়, শক্তিশালী দলরূপে গঠনের প্রয়োজন করেন। এবং লেনিন কিন্তু পার্টির কথা বলেছেন, মার্কস স্পষ্টভাবে পার্টির কথা কিন্তু বলেননি। কমিউনিস্ট পার্টি শ্রমিক দলের একটি অংশ হবে, এই সর্বাপেক্ষা শ্রেণী সচেতন, সর্বাপেক্ষা আত্মবলিদানকারী এবং দূরদর্শী শ্রমিকের মনোনয়ন দ্বারা কমিউনিস্ট পার্টি গঠন করা হয়। এটা লেনিনের কথা। লেনিন শ্রমিক শ্রেণীর মধ্যে আগে সমস্ত সচেতনতার কথা বলেছেন এবং এই সচেতনতা বৃদ্ধির জন্য তিনি কিছু কর্মী বাহিনী তৈরি করার কথা বলেছেন, যারা হবে বিশ্বস্ত, যারা দৃঢ়চিত্ত, এবং এই বিপ্লবী কর্মীদের মাধ্যমে পার্টির কার্যক্রম পরিচালিত হবে। কর্মীরা নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করবে। এরা হবে শ্রমিক শ্রেণীর মধ্যে সবচেয়ে সমাজতন্ত্র, সচেতন গোষ্ঠী এবং পেশাদার বিপ্লবী। এক কথায় এরা প্রলেতারিয়েত শ্রেণীর অপনায়ক হবে। কার্ল মার্কস কিন্তু সরাসরি পার্টির কথা বলেনি, কিন্তু তাই বলা হচ্ছে। কিন্তু একটা উক্তি তিনি করেছিলেন, যে উক্তির প্রেক্ষিতে দে আর দ্য মোস্ট অ্যাডভান্সড অ্যান্ড দ্য resolute section of the working class। এই উক্তিটি লেনিন পরবর্তী পর্যায়ে তার পার্টিতে ব্যবহার করেন। অর্থাৎ এই উক্তির মাধ্যমে লেনিন ধরে নিয়েছেন যে মার্কস সরাসরি না বললেও পরোক্ষভাবে একটি পার্টির কথা বলেছেন এবং কমিউনিস্ট পার্টিকে ভ্যানগার্ড অফ দ্য প্রলেতারিয়েত বলে উল্লেখ করেছেন। এবং লেনিন পার্টি তত্ত্ব বা পার্টির মাধ্যমে প্রলেতারিয়েত ন্যায়বদ্ধ প্রতিষ্ঠার কথা বলেছেন। বিপ্লবের পূর্বে পরে পার্টির ভূমিকা কি হবে? লেনিনের মতে বিপ্লবের আগে পার্টির ভূমিকা হবে জনগণকে সংগঠিত করা, বিপ্লবের নেতৃত্ব দান করা। আর বিপ্লবের পরে পার্টির ভূমিকা হবে সামন্তবাদী, পুঁজিবাদী যে শাসক গোষ্ঠী আছে, সেটার কর্তৃত্বের অবসান ঘটাতে হবে। অর্থাৎ বিপ্লবের সাথে সাথেই তো আর পুঁজিবাদী শাসক গোষ্ঠীর কর্তৃত্ব অবসান হয়ে যাবে না, বা তারা পূর্ণাঙ্গভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে না। তো সেই জন্য পূর্ণভাবে তাদেরকে নিশ্চিহ্ন করার জন্য কিছুটা সময় লাগবে। এই সময়টাতে পার্টি ভূমিকা হবে তাদের অবসান ঘটিয়ে, অর্থাৎ পুঁজিবাদী শাসক গোষ্ঠীকে একদম নির্মূল করে দিয়ে সর্বহারার একনায়কত্ব প্রতিষ্ঠা করা। পার্টির সংগঠন তিনি দুই ধরনের কথা বলেছেন। একটা হচ্ছে সাধারণ কর্মীদের সংগঠন, আর একটা হচ্ছে পেশাদার বিপ্লবীদের সংগঠন। আর সাধারণ কর্মীদের যে সংগঠনের কথা তিনি বলেছেন, এই সাধারণ কর্মীদের সংগঠন লেনিনের মতে পার্টি হচ্ছে কর্মীভিত্তিক সংগঠন। কমিউনিস্ট নেতৃত্বের নির্দেশ মোতাবেক কর্মীরা কাজ করবে, কর্মীরা মাঠ পর্যায়ে শীর্ষ নেতৃত্বের নির্দেশ মতো কাজ করবে। এটা হলো সাধারণ কর্মীদের সংগঠন। সাধারণ কর্মীরা পার্টির শীর্ষ নেতৃত্বের আদেশ নির্দেশ মেনে চলবে, মাঠ পর্যায়ে কাজ করবে। আর পেশাদার বিপ্লবীদের সংগঠনের কথা তিনি যেটা বলছেন, যে পেশাদার বিপ্লবীরা মূলত নেতৃত্ব দিবে এবং এদেরকে সবসময় যে শ্রমিক শ্রেণী থেকে বাছাই করা হবে তা কিন্তু নয়। এরা যে কোনো শ্রেণী থেকে আসতে পারে, মধ্যবিত্ত শ্রেণী থেকে আসতে পারে, যে কোনো পেশা হতে পারে। পেশাদার বিপ্লবীরা কোন শ্রেণীভুক্ত, কোন শ্রেণীতে বড় কথা নয়, তারা কতটা নিষ্ঠা সততার সাথে তাদের দায়িত্ব করতে পালন করে, সেটাই বড় কথা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি লেনিন পার্টি সংগঠনকে দুইটা ভাগে বা দুই ধরনের সংগঠন কথা উল্লেখ করেছেন। একটা হচ্ছে সাধারণ কর্মীদের সংগঠন, আর একটা হচ্ছে পেশাদার বিপ্লবীদের সংগঠন। এখন আমরা দেখবো লেনিনের পার্টিত্বের বৈশিষ্ট্য। লেনিনের পার্টিত্বের প্রধান কি বৈশিষ্ট্য সেটা আমরা দেখি।
লেনিন গণতান্ত্রিক কেন্দ্রিকতার নীতি অনুসরণ করেছেন। লেনিন সুস্পষ্ট ঘোষণা করেন যে পার্টির অভ্যন্তরে গণতান্ত্রিক প্রক্রিয়া বা গণতান্ত্রিক কেন্দ্রিকতা অব্যাহত থাকবে। গণতান্ত্রিক পার্টির অভ্যন্তরে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকবে। 1902 সালে লেনিন তার গণতান্ত্রিক কেন্দ্রিকতা বা সম্প্রতিত পরিকল্পনা পেশ করেন। এই পরিকল্পনা অনুযায়ী পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ যেসব নীতি পূর্বে স্থিরীকৃত হয়নি সে সম্পর্কে স্বাধীনভাবে মত বিনিময় সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। তবে একবার সিদ্ধান্ত গ্রহণ করা হলে কেউ তার বিরোধিতা করতে পারবে না। তাছাড়া কেন্দ্রিকতা বলতে বোঝায় পার্টির উচ্চতর পর্যায়ে যেসব নীতি নির্ধারিত হবে নিম্নতর পর্যায়ে পার্টির সংগঠনগুলো তা মেনে চলতে বাধ্য হবে। তাহলে এইটা পার্টির বৈশিষ্ট্য হবে গণতান্ত্রিক কেন্দ্রিকতার নীতিটা অনুসরণ করা। কেন্দ্রিকতা বলতে কি বোঝায়? উচ্চতর পর্যায় থেকে নিম্নতর পর্যায় পর্যন্ত একটা চেইন অফ কমান্ডের মধ্যে রাখা এবং যে সমস্ত নীতি নির্ধারণ হবে উচ্চতর পর্যায়ে সেগুলি নিম্ন পর্যায়ে যাতে বাস্তবায়ন হয় সেটা লক্ষ্য। সর্বহারা বিপ্লবের সর্বহারা বিপ্লবের অগ্রদূত। লেনিন কমিউনিস্ট পার্টিকে সর্বহারাদের আন্দোলন ও বিপ্লবের অগ্রদূত বলে ঘোষণা করেছেন। তিনি লিখেছেন, পার্টি সংগঠনকে পার্টির কাজকর্মের অবস্থা লক্ষ্যের সঙ্গে খাপ খাওয়াতে হবে। বিপ্লবী শ্রেণী সংগ্রামের সকল পর্যায়ে এবং সমাজতন্ত্র উত্তরণের পরবর্তীকালে কমিউনিস্ট পার্টিকে প্রলেতারিয়েত অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং অগ্রদূত হতে হবে। অর্থাৎ সর্বহারা বিপ্লবের অগ্রদূতই হবে কমিউনিস্ট পার্টি। পার্টির মাধ্যমে বিপ্লব সংগঠিত হবে। তারপরে আমরা দেখি যে পার্টি হলো ইচ্ছা ঐক্যের সমস্ত ইচ্ছা ঐক্যের প্রতি পার্টির মধ্যে কোনো মতভেদ থাকবে না। মতভেদ থাকলে সেটা দূরীকরণ করতে হবে এবং পার্টির অভ্যন্তরে যে পূর্ণাঙ্গ চরম ঐক্য থাকবে সেটা বিভিন্ন মতামতের উপর গুরুত্ব প্রদান করা হবে। গুরুত্ব প্রদান করে সমস্ত দ্বন্দ্ব মিটিয়ে পার্টিকে সমস্ত ইচ্ছা ঐক্যের প্রতীক হিসেবে দেখতে হবে। পার্টির নেতা নির্বাচন, পার্টির মধ্যে অগ্রসর কর্মীদের বা পেশাদার বিপ্লবীদের কথা আমরা যেটা বলেছি, পেশাদার বিপ্লবীদের মধ্য থেকে নেতা নির্বাচিত হবে এবং পার্টি তাদেরকে এলিট গ্রুপ বলা হচ্ছে, যাদের উপর থাকবে পার্টি প্রধানের একনায়কত্ব। পার্টি প্রধানের একনায়কত্ব থাকবে এই পেশাদার বিপ্লবীদের উপর। পার্টি প্রধান নির্দেশ মেনে চলবেন ওনারা। লেনিন মনে করেন পার্টি পরিচালনা আসবে জ্ঞানী অভিজ্ঞ বিপ্লব পরিচালনার দক্ষ ব্যক্তিরা এবং এদের অনুসরণ করবে অন্যান্য নেতা কর্মীরা। তাহলে একটা চেইন অফ কমান্ড থাকবে। লেনিন পেশা অঞ্চল ভিত্তিতে পার্টির প্রতি স্তরে নেতৃত্ব নির্বাচনের কথা বলেন এবং তৃণমূল পর্যায়ে যাতে পার্টির সংগঠন থাকে সেজন্য এটা পেশা অঞ্চল ভিত্তিতে ছড়িয়ে দেওয়ার কথা তিনি বলেছেন। তাহলে পার্টির মধ্যে কি থাকবে? পার্টির প্রধান পেশাদার বিপ্লবী থাকবে এবং সাধারণ কর্মী বাহিনী থাকবে। একই নীতি আদর্শে বিশ্বাসী হবে সবাই এবং এটা করার জন্য তিনি যেটা বলেছেন যে পার্টি স্কুলে সবাইকে শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে। রণনীতি ও রণকৌশলের কথা তিনি বলেছেন। একটা সংগ্রাম বিপ্লব পরিচালনার ক্ষেত্রে অবশ্যই রণনীতি ও রণকৌশল সঠিকভাবে নির্ধারণ করতে হবে। তিনি বলেছেন তার অন্যতম অবদান। এই বিষয়ে তার দৃষ্টিপাত করার কারণ তিনি বিশ্বাস করতেন সঠিকভাবে রণনীতি ও রণকৌশল নির্ধারণ করা না গেলে একদিকে যেমন পার্টি সঠিকভাবে তার দায়িত্ব পালন করতে পারবে না, ঠিক তেমনি পুঁজিবাদী ব্যবস্থার বিরুদ্ধে সংগ্রাম পরিচালনার ক্ষেত্রে সঠিক লক্ষ্য নির্ধারণ করা সম্ভব নয়। তাহলে পুঁজিবাদী ব্যবস্থার বিরুদ্ধে তো সংগ্রাম করতে হলে একটা সঠিক রণনীতি এবং রণকৌশল থাকতেই হবে। এখন আমরা সমালোচনায় চলে আসছি যে লেনিনের যে পার্টি তত্ত্ব সেটা সমালোচনায় গণতান্ত্রিক কেন্দ্রিক নীতির সমালোচনা করা যায়। এখানে গণতান্ত্রিক কেন্দ্রিক যেটা গণতন্ত্রের যে কথা বলা যায়, মূলত গণতন্ত্রের কোনো কিছু সেখানে পার্টির মধ্যে বলা যায় না, ছিল বা আছে। কারণ হচ্ছে যে এখানে ওই যে পার্টির কেন্দ্রীয় কমিটি, বিশেষ করে পার্টি প্রধান বা পার্টির যে একদম নীতি নির্ধারণী কমিটি আছে, তারা যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই কিন্তু কেন্দ্র থেকে মাঠ পর্যায় পর্যন্ত কেন্দ্রীকরণ নীতির মাধ্যমে সমস্ত নীতি আদর্শ বা নির্দেশ মেনে চলতে হবে বা সেটা বাস্তবায়ন করতে হবে। প্রলেতারিয়েত একনায়কত্ব সমালোচনা, প্রলেতারিয়েত একনায়কত্ব সমালোচনা বলতে বোঝাচ্ছে প্রলেতারিয়েত একনায়কত্ব প্রতিষ্ঠিত হবে এটা সম্ভব নয়। কারণ প্রলেতারিয়েতরা বিপ্লব করে শ্রেণী সমাজ প্রতিষ্ঠা করবে, এটা অসম্ভব একটা ব্যাপার। এক পার্টির কর্তৃত্বের কথা বলা হয়েছে। এখানে পার্টির মধ্যেই সবকিছু, পার্টির বাইরে কারো তেমন কোনো অস্তিত্ব নেই। পার্টির শৃঙ্খলার মধ্যে থাকতে হবে এবং পার্টির কর্তৃত্বের মধ্যে অবস্থান করতে হবে। পার্টির বাইরে জনগণের অর্থাৎ পার্টির মধ্যেই এক পার্টির কর্তৃত্ব বলতে এই যে সর্বহারা শ্রেণীর কথা বলা হচ্ছে, অর্থাৎ কমিউনিস্ট পার্টির কথা বলা হচ্ছে। এই কমিউনিস্ট পার্টির কর্তৃত্বের মধ্যেই থাকতে হবে এবং কমিউনিস্ট পার্টি কিন্তু বিপ্লব পরিচালনা করবে। কমিউনিস্ট পার্টি বিপ্লবের প্রাণ এবং কমিউনিস্ট পার্টির কর্তৃত্বে সব জায়গায় বিরাজমান থাকবে। ট্রটস্কির সমালোচনা, ট্রটস্কি লেনিনের
সমালোচনা করেছেন বিভিন্ন ক্ষেত্রে। বিশেষ করে তিনি যেটা বলতে যাচ্ছেন যে প্রলেতারিয়েত একনায়কত্বের কথা ট্রটস্কি সমালোচনা করেছেন। তিনি বলছেন প্রলেতারিয়েত একনায়কত্ব প্রতিষ্ঠিত না হয়ে প্রলেতারিয়েতদের উপরেই আবার একনায়কত্ব প্রতিষ্ঠিত হবে। অর্থাৎ শ্রমিক শ্রেণীর মাধ্যমে বিপ্লব সাধিত হওয়ার পরে বিপ্লবের সুফল শ্রমিক শ্রেণী পাবে না, এটা আবার কিছু পেশাদার বিপ্লবীদের কাছে চলে যাবে, অর্থাৎ যারা এলিট শ্রেণী তাদের কাছেই চলে যাবে বলে পার্টির যে এলিট শ্রেণী সেই এলিট শ্রেণীর কাছে চলে যাবে। কারণ ট্রটস্কি কিন্তু টোটালি কার্ল মার্কসের সমাজতন্ত্রে বিশ্বাসী ছিলেন, তিনি পার্টি তত্ত্বে বিশ্বাসী ছিলেন না। স্বৈরাচারী একনায়কত্ব প্রতিষ্ঠার কথা আমরা বলতেই পারি। পার্টির মাধ্যমে পার্টি সবকিছুর দ্বন্দ্বমূলের কর্তা থাকবে, পার্টির ইচ্ছা অনিচ্ছার মাধ্যমে সবকিছু পরিচালিত হবে, স্বৈরাচার একনায়কত্ব প্রতিষ্ঠিত হবে, এটা বলাই যায়। লেনিনের পার্টি তত্ত্বের মোটামুটি আলোচনা আমরা করলাম। এরপরে আমরা যাব মার্ক্সবাদ বিকাশে লেনিনের অবদান। মার্ক্সবাদ বিকাশে লেনিনের অবদান, এখানে আমরা কয়েকটা পয়েন্ট দিয়ে রেখেছি, তোমরা এগুলি পড়ে নিবে। আমি একটু আলোচনা করতে পারি। মার্ক্সবাদের যথার্থ ব্যাখ্যা বিশ্লেষণ। লেনিন আসলে মার্ক্সবাদকে নতুন ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। সময়ের প্রেক্ষিতে, বাস্তবতার প্রেক্ষিতে মার্ক্সবাদের অনেক কিছুকে তিনি সংশোধন করেছেন। এই জন্য বলা হচ্ছে যে মার্ক্সবাদ যথার্থ ব্যাখ্যা করেছেন। মার্ক্স যেখানে পার্টির কথা বলেনি, তিনি পার্টির কথা বলেছেন। সেক্ষেত্রে মার্ক্স প্রলেতারিয়েত একনায়কত্ব প্রতিষ্ঠিত হওয়ার পরে শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠার কথা বলেছেন, কিন্তু রাষ্ট্র বিলীন হয়ে যাবে বলেছেন। লেনিন বলেছেন যে শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠার পরে রাষ্ট্র বিলীন হয়ে যাবে, সে কথাটা হয়তো যাবে, কিন্তু সাথে সাথেই যাবে না, সময়, অর্থাৎ শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠা হওয়ার পর প্রলেতারিয়েত একনায়কত্ব শাসন থাকবে, শাসন কায়েম থাকবে, এবং একটা পর্যায়ে শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠা হবে, বা একটা পর্যায়ে প্রলেতারিয়েত একনায়কত্ব যখন সম্পূর্ণভাবে পুঁজিপতিতে বিনাশ সাধন করতে পারবে, তখন রাষ্ট্র বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে। সমাজতন্ত্রের বাস্তবায়নের কথা বাস্তবায়ন করেছেন তিনি, সমাজতন্ত্র বাস্তবায়ন করেছেন, এটা তো বাস্তব কথা। যে কার্ল মার্ক্স তাত্ত্বিক কথাবার্তা বলেছেন সমাজতন্ত্র সম্পর্কে, যে দৃষ্টিভঙ্গি চিন্তা চেতনা প্রচার করেছেন, সেটা সফল বাস্তবায়ন করেছেন লেনিন রাশিয়াতে রুশ বিপ্লবের মাধ্যমে। বিপ্লবী পার্টি তত্ত্ব তিনি নতুন একটি কথা সংযোজন করেছেন মার্ক্সবাদে, যেটি হচ্ছে বিপ্লবী পার্টি তত্ত্ব। পার্টির মাধ্যমেই সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে, বিপ্লব সংগঠিত হবে। পেশাদার বিপ্লবীদের ধারণা দিয়েছেন। পার্টির মধ্যে দুইটা সংগঠনের কথা তিনি বলেছেন, একটা হচ্ছে সাধারণ কর্মী সংগঠন, একটা পেশাদার বিপ্লবীদের সংগঠন। পেশাদার বিপ্লবীরাই পার্টির নেতৃত্ব দেবে এবং তারাই সবচেয়ে জ্ঞানী গুণী, অভিজ্ঞ, দক্ষ হবে। রণকৌশল ও রণনীতির একটি সংগ্রাম বা একটি বিপ্লব পরিচালনার জন্য যে একটা রণকৌশল রণনীতি প্রয়োজন, সেটা তিনি নির্ধারণ করেছেন, সেটা তার অবদান। সাম্রাজ্যবাদ সম্পর্কে বলেছেন, সাম্রাজ্যবাদ হচ্ছে পুঁজিবাদের সর্বশেষ স্তর, অতএব সাম্রাজ্যবাদ সম্পর্কে তিনি সচেতন ছিলেন এবং সেটাকে প্রতিহিত করার কথা বলেছেন। কৃষকদের গুরুত্ব প্রদান করেছেন লেনিন। মার্ক্সবাদে শুধু শ্রমিকদের কথাই উল্লেখ করা হয়েছে, শ্রমিক শ্রেণীর কথাই প্রাধান্য দেওয়া আছে, কিন্তু লেনিন দেখলেন যে শ্রমিক ছাড়াও রাশিয়াতে কৃষি প্রধান দেশ ছিল, কৃষকদের তিনি আন্দোলনে নিযুক্ত করার বা আন্দোলনে সম্পৃক্ত করার কথা বলেছেন। কৃষকদের ভাগ্য উন্নয়নের কথা বলেছেন, বা কৃষকদের জন্য কৃষকদের ভাগ্য উন্নয়নের জন্য তিনি পরিকল্পনা গ্রহণ করার কথা বলেছেন। রাষ্ট্রের বিলুপ্তি সম্পর্কে লেনিন, আমরা একটু আগে যেটা বললাম মার্ক্সবাদ ব্যাখ্যা বিশ্লেষণে, সেই ধরনের ব্যাখ্যা দিয়েছেন। অর্থাৎ রাষ্ট্রের বিলুপ্তি হবে, তবে একটা পর্যায়ে। প্রলেতারিয়েত একনায়কত্ব প্রতিষ্ঠার কথা তিনি বলেছেন, বা প্রলেতারিয়েত একনায়কত্ব যেটা মার্ক্স বলেছিলেন একটা প্রতিষ্ঠিত হবে, লেনিনও সেটা বিশ্বাস করেন, সেটা বলেছেন যে সংগ্রামের পরে, বিপ্লবের পরে প্রলেতারিয়েত একনায়কত্ব প্রতিষ্ঠিত হবে, শ্রমিক শ্রেণী রাষ্ট্র পরিচালনা করবে। বিশ্বব্যাপী সমাজতন্ত্রের প্রসার লেনিন করেছেন। লেনিন রাশিয়াতে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করে বিশ্বব্যাপী সমাজতন্ত্রের স্বপ্ন দেখেছেন এবং সমাজতন্ত্রের আদর্শ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এই হচ্ছে সংক্ষেপে মার্ক্সবাদ বিকাশে লেনিনের অবদান। এটা তোমরা পয়েন্ট আকারে আমি দিলাম, তোমরা বিস্তারিত পরীক্ষায় এটা আসার সম্ভাবনা আছে। মার্ক্সবাদ লেনিন এবং লেনিন পার্টি তত্ত্ব দুইটি খুব গুরুত্বপূর্ণ। তোমাদের পরীক্ষা উপযোগী করেই আমি এই লেনিনকে আলোচনা করলাম। লেনিন থেকে দুটো প্রশ্ন তোমরা পেয়ে যাবে, একটা হচ্ছে লেনিনের পার্টি তত্ত্ব আলোচনা করা, একটা হচ্ছে মার্ক্সবাদ বিকাশে লেনিনের অবদান। আমরা দুজন রাষ্ট্র নায়কের কথা এখানে আলোচনা করব, সেই জন্য আমরা সমস্ত
তথ্যগুলি এখানে আলোচনা করার সুযোগ পাচ্ছি না। আমরা লেনিনের আলোচনা মোটামুটি শেষ করতে চাচ্ছি। এখন আমরা চলে যাচ্ছি স্টালিনের আলোচনায়। আরেকজন রাষ্ট্রনায়ক জোসেফ ভিসারিওনোভিচ জুগাশভিলি স্টালিন। এই শব্দটা কেউ স্টালিন বলেন, কেউ স্টালিন বলেন, কোনো সমস্যা নেই। 1879 সালে তিনি জন্ম লাভ করেন। 1953 সালে স্টালিন লেনিনের যোগ্য সহচর ছিলেন এবং লেনিনের মৃত্যুর পরে স্টালিন রাশিয়ার ক্ষমতায় এসেছিলেন এবং একজন দক্ষ এবং একজন পরাক্রমশালী একজন স্বৈর শাসকও কোনো কোনো অর্থে তাকে বলা হয়। তিনি ছিলেন স্টালিন। জোসেফ স্টালিনের পরিচয়। স্টালিন রুশ বিপ্লবের মহানায়ক, লেনিনের ঘনিষ্ঠ সহচর ছিলেন। লেনিনের মৃত্যুর পর রাশিয়ার শাসনভার তার উপরে এসে পরে বলতে তিনি কৌশলে রাশিয়ার ক্ষমতা তিনি তার হাতে নিয়ে আসেন। ক্ষমতার মস্তদে তিনি বসেন। তিনি শক্তহাতে বিরোধীদের দমন করে সমালোচিত হন, কিন্তু দক্ষতার সাথে রাষ্ট্র পরিচালনা করে আবার প্রশংসিত হন। জার্মানির হিটলারের আক্রমণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি সাফল্যের সাথে মোকাবেলা করেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে তার কূটনৈতিক পারদর্শিতা অনন্য সাধারণ প্রশংসা লাভ করে। স্টালিন 1879 সালে রাশিয়ার জর্জিয়া প্রদেশের তৎকালীন ককেশাস প্রদেশে গুরি নামক স্থানে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাল্য জীবন চরম দারিদ্রতার মধ্যে দিয়ে কাটে। তিনি একজন সাধারণ মুচির সন্তান ছিলেন। প্রাথমিক শিক্ষা সমাপ্তির পর তিনি থিফিলিসের থিওলজিক্যাল সেমিনারিতে ভর্তি হন। সেখানে প্রায় 5 বছর অধ্যয়ন করেন। এই সময় তিনি মার্ক্সের বিপ্লবী চিন্তাধারার প্রতি আকৃষ্ট হন। তার বাল্য জীবন খুবই দারিদ্রের মধ্যে কাটে। পড়ালেখা খুব একটা তিনি এগোতে পারেননি। স্টালিন ছাত্র জীবন থেকে দেশের রাজনৈতিক অধিকার সম্পর্কে অত্যন্ত সচেতন ছিলেন। ছাত্র জীবনেই তিনি ডারউইন, মিল, ভিক্টর হুগো, শেকব প্রমুখের রচনাবলী তিনি পাঠ করেন। এর মধ্যে অনেক গ্রন্থই ছিল কিন্তু রাশিয়া তখনকার সময় নিষিদ্ধ। স্টালিন মাত্র 19 বছর বয়সে ম্যাসেম দাসী নামে একটি গোপন সমাজবাদী সংগঠনে যোগদান করেন। কিছুদিন পর তিনি আত্মগোপনে চলে যান। এক গোপন স্থান থেকে সংগ্রাম নামে একটি প্রচারপত্র প্রকাশ করেন। এই প্রচারপত্রের মাধ্যমে তিনি বুর্জোয়া সমাজ ব্যবস্থার তীব্র সমালোচনা করেন। 1902 সালে তিনি গ্রেফতার হন এবং তাকে সাইবেরিয়ায় নির্বাসন দেওয়া হয়। 1904 সালে তিনি সেখান থেকে পালিয়ে আসেন এবং সেই বছরেই বলশেভিক পার্টিতে যোগদান করেন। দেখা যাচ্ছে স্টালিনও কিন্তু একজন বিপ্লবী নেতা ছিলেন এবং ছাত্র অবস্থা থেকে তিনি বিপ্লবের মন্ত্র জীবিত ছিলেন। বিশেষ করে মার্কস লেনিন দ্বারা আকৃষ্ট হয়েছিলেন এবং তিনি একটু কি বলবো যে তার যেহেতু বাল্য জীবনটা ওইভাবে সুশৃঙ্খলভাবে গড়ে ওঠেনি, সেই কারণে তিনি অনেকটা প্রতিবাদী ছিলেন এবং তা কথিত আছে যে তিনি একসময় ব্যাংক ডাকাতির সাথেও জড়িত ছিলেন। তার মানে যত ধরনের উশৃঙ্খল কাজ ছিল সেগুলি তিনি করেছেন এবং পাশাপাশি একটা পর্যায়ে এসে বিপ্লবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। 1905 সালে তিনি লেনিনের সাথে তার সাক্ষাৎ করেন এবং তখন তিনি লেনিনের একনিষ্ঠ অনুসারী রূপে লেনিনের নির্দেশ মোতাবেক জর্জিয়া বিপ্লবী আন্দোলনের নেতৃত্ব দিতে থাকেন। তার জীবনের একটি উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে লেনিনের সাথে সাক্ষাৎ এবং এই সাক্ষাতের মাধ্যমে তিনি একজন বিপ্লবী হিসেবে নিজেকে গড়ে তোলার চেষ্টা করেন এবং অত্যন্ত সফলভাবে তাকে তিনি করেন। 1912 সালে তিনি বলশেভিক কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন। বলশেভিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন এবং তারই সম্পাদনায় একটি পত্রিকা প্রকাশিত হয়। প্রাবধা নামে একটি পত্রিকা প্রকাশিত জনপ্রিয়তা পেয়েছিল সেই সময় এই পত্রিকাটি। 1913 সালে তাকে আবার সাইবেরিয়ায় নির্বাসন দেওয়া হয়। 4 বছর নির্বাসিত জীবন কাটানোর পর 1917 সালে তিনি মুক্তি লাভ করেন। তাহলে দ্বিতীয়বার কিন্তু তিনি নির্বাসনে গেলেন এবং 4 বছর নির্বাসিত জীবনযাপন করেছেন। ইতিমধ্যে রাশিয়ার জার সরকারের পতন ঘটে ফেব্রুয়ারিতে এবং অক্টোবরে লেনিনের নেতৃত্বে বলশেভিক পার্টি ক্ষমতা অধিষ্ঠিত হয়। রুশ বিপ্লব বা অক্টোবর বিপ্লবের সময় স্টালিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং স্টালিন 1922 সালে পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মনোনীত হন এবং অর্থাৎ কমিউনিস্ট পার্টির লেনিনের স্থাপিত কমিউনিস্ট পার্টির একজন দ্বিতীয় শীর্ষ ব্যক্তিতে তিনি আরোহিত হন। এরপর থেকে তিনি ধীরে ধীরে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন এবং লেনিনের মৃত্যুর পর রাশিয়ার শাসনভার গ্রহণ করেন। 1924 সালে 1953 সালে তিনি মৃত্যুবরণ করেন। এই হচ্ছে স্টালিনের সংক্ষিপ্ত পরিচয়। আমরা স্টালিনের সংক্ষিপ্ত পরিচয় যা দেখলাম, স্টালিন নিজেও একজন বিপ্লবী ছিলেন, অনেক জেল জুলুম অত্যাচার খেটেছেন, নির্বাসিত হয়েছেন
তারপর একটা পর্যায়ে এসে লেনিনের সাথে সাক্ষাতের পরে তিনি তার জীবনের গতি ফিরে পান এবং বিপ্লবী আন্দোলনের সাথে জড়িয়ে পড়েন এবং জর্জিয়ার বিপ্লবী নেতৃত্ব দিয়ে থাকেন এবং তার পরবর্তীতে আস্তে আস্তে পার্টির শীর্ষ পর্যায়ে উঠে আসেন। একটা সময়ে যখন রুশ বিপ্লব সংঘটিত হয় তখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তীতে কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন বা মনোনীত হন। তারপর থেকে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন এবং লেনিনের মৃত্যুর পর রাশিয়ার শাসনভার গ্রহণ করেন। স্টালিন মূলত একজন রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি কোনো তাত্ত্বিক ছিলেন না বা কোনো রাষ্ট্র দার্শনিকও ছিলেন না। তারপরে আমরা বলবো যে তার তিনটি গ্রন্থ আছে, সেগুলি হচ্ছে দি ফাউন্ডেশন অফ লেনিনিজম, প্রবলেমস অফ লেনিনিজম, কনসার্নিং কোয়েশ্চনস অফ লেনিনিজম। লেনিনের উপরেই তার গ্রন্থগুলি রচিত, খুব উল্লেখযোগ্য গ্রন্থ। সেগুলি রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলা যায়, ঠিক সেভাবে বলা যায় না। স্টালিনের এক দেশে সমস্ত, আমরা স্টালিনের যে মতবাদগুলি আছে সবচেয়ে উল্লেখযোগ্য মতবাদ হচ্ছে স্টালিনের এক দেশে সমস্ত, অর্থাৎ কার্ল মার্কস লেনিন যে সারা বিশ্বব্যাপী সমাজতন্ত্র প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, বিপ্লবের চেতনা ছড়িয়ে দিতে চেয়েছিলেন, রুশ বিপ্লবের চেতনা ছড়িয়ে দিতে চেয়েছিলেন, এটা থেকে তিনি সম্পূর্ণ সরে এসে তিনি প্রচার করলেন যে এক দেশে সমাজতন্ত্র আগে প্রতিষ্ঠা, অর্থাৎ রাশিয়ায় আগে সমাজতন্ত্র সঠিকভাবে প্রতিষ্ঠিত করতে হবে, তারপর বিশ্বব্যাপী সমাজতন্ত্র প্রতিষ্ঠার কাজে হাত দেওয়া যাবে। এটা নিয়ে লেনিনের অন্যতম সহচর ট্রোটস্কির সাথে তার মতবিরোধ সৃষ্টি হয়। লেনিনের দুজন সহচর ছিল, ঘনিষ্ঠ সহচর, একজন হচ্ছে স্টালিন আর ট্রোটস্কি। লেনিন কিন্তু মৃত্যুর পরে ট্রোটস্কিকেই তার রাষ্ট্র ক্ষমতা তার প্রতিনিধিত্ব করার কথা বলে গিয়েছিলেন, কিন্তু স্টালিন কৌশলে সেটা প্রতিহত করে নিজেই রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হন এবং ট্রোটস্কির সাথে মতবিরোধে জড়িয়ে পড়েন। ট্রোটস্কি কিন্তু মার্ক্সবাদে, খাঁটি মার্ক্সবাদে বিশ্বাসী ছিলেন এবং রাশিয়ার যে বিপ্লব সেটাকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু পাশাপাশি স্টালিন ট্রোটস্কিকে প্রতিহত করার জন্য, ট্রোটস্কিকে মোকাবেলা করার জন্য তিনি তার এক দেশের সমাজতন্ত্র মতবাদটা প্রচার করেন। এই হচ্ছে মূলত এক দেশের সমাজতন্ত্র মতবাদের মূল প্রেক্ষাপট। রাশিয়ার সমাজবাদী চিন্তাধারা প্রধানত দুটি স্বতন্ত্র থেকে প্রভাবিত হয়, একটি পশ্চিম ইউরোপের মার্ক্সবাদ এবং অপরটি লেনিনীয় মার্ক্সবাদ। প্রথমত গোষ্ঠীর লক্ষ্য উন্নত শিল্প অর্থনীতিকে সমাজবাদী অর্থনৈতিক ব্যবস্থায় রূপান্তরিত করা, কিন্তু লেনিন মার্ক্সবাদের ব্যাখ্যা দান করেন রাশিয়ার কৃষিভিত্তিক অর্থনীতির বিকাশের দিকে লক্ষ্য রাখেন। এক হিসেবে বলা যায় লেনিন প্রথম পর্যায়ে আন্তর্জাতিক সমাজতন্ত্র বিপ্লবের পরিবর্তে রাশিয়ার সমাজতন্ত্রের বুনিয়াদ তৈরি করতে সচেষ্ট ছিলেন। ট্রোটস্কি অবশ্য গোঁড়া বংশবাদী ছিলেন বলে তিনি আন্তর্জাতিক সমাজতান্ত্রিক নীতিতে বিশ্বাসী ছিলেন। লেনিন ট্রোটস্কিকে ক্ষমতা দ্বন্দ্বে পরাজিত করে লেনিনবাদের ভিত্তিতে এক দেশের সমাজতন্ত্র অর্থাৎ রাশিয়ার সমাজতন্ত্র প্রতিষ্ঠার কর্মসূচি গ্রহণ করেন। এটাতে আমরা আলোচনা করেছি। বলা যায় সমাজতন্ত্রকে সমগ্র বিশ্বে প্রতিষ্ঠা করার পরিবর্তে প্রথমে রাশিয়া পূর্ণাঙ্গ প্রতিষ্ঠা করার যে কৌশল লেনিন বিশ্বাস করতেন, তার ভিত্তিতে স্টালিনের প্রায়োগিক মতবাদকে স্টালিনের এক দেশের সমাজতন্ত্র বলা হয়। তাহলে এখানে যা দেখা যাচ্ছে যে স্টালিন এক দেশের সমাজতন্ত্রের কথা প্রচার করেন। অনেকটা লেনিনের বিশ্বাস অনুযায়ী লেনিনও কিন্তু এক সময় আন্তর্জাতিক সমাজতন্ত্র থেকে সরে এসে রাশিয়ার সমাজতন্ত্র প্রতিষ্ঠার কথা গুরুত্ব দিয়েছেন এবং তারই দৃষ্টিভঙ্গিতে স্টালিন এক দেশের সমাজতন্ত্রের কথা বলেছেন এবং ট্রোটস্কিকে তিনি সেটা দিয়ে মোকাবেলা করেছেন। এক দেশের সমাজতন্ত্র প্রতিষ্ঠার স্টালিনের যে কৌশলগুলি সেটা আমরা আলোচনা করব, অর্থাৎ তিনি কিভাবে এক দেশের সমাজতন্ত্র প্রতিষ্ঠা করবেন। প্রথমে যেটা আলোচনা হচ্ছে সনাতন কৃষি উৎপাদন ব্যবস্থার পরিবর্তন। স্টালিন বললেন যে সনাতন কৃষি ব্যবস্থা উৎপাদন ব্যবস্থা পরিবর্তন করতে হবে এবং সেটা তিনি করেছেন এবং সেটা করতে গিয়ে তিনি সনাতন কৃষি উৎপাদন ব্যবস্থা যেগুলি ছিল হস্তচালিত, সেগুলির পরিবর্তে তিনি যন্ত্রচালিত উৎপাদন উপকরণের চালু করেন এবং চালু করার মাধ্যমে কিন্তু কৃষিতে অভূতপূর্ব সাফল্য তিনি অর্জন করেছেন। উৎপাদন বৃদ্ধি এবং রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠানের কালেকটিভ ফার্ম গঠন। 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে উৎপাদন বৃদ্ধি করার জন্য এবং রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য কালেকটিভ ফার্ম গঠন করেছেন। কালেকটিভ ফার্ম গঠন করতে গিয়ে অবশ্য স্টালিন
অনেক বল প্রয়োগ করেছেন এবং সেক্ষেত্রে কালেকটিভ ফার্মে কৃষকরা স্বেচ্ছায় থাকতে চায়নি, অনেকে পালিয়ে এসেছে, অনেকে হত্যা করা হয়েছে, অনেক অনেক ঘটনা আছে। তারপরে কিন্তু একটা পর্যায়ে এসে কালেকটিভ ফার্ম সফলতা পায় এবং উৎপাদন বৃদ্ধি হয়। কালেকটিভ ফার্মগুলির সুশৃঙ্খল ব্যবস্থাপনার জন্য গ্রাম পর্যায়ের স্তর ক্রমভিত্তিক প্রশাসনিক ব্যবস্থা প্রবর্তন করেন। তাহলে একটার সাথে একটা সম্পৃক্ত আছে। এই কালেকটিভ ফার্মগুলির ব্যবস্থাপনার জন্য তিনি গ্রাম পর্যায়ে কিন্তু প্রশাসনিক ব্যবস্থা প্রবর্তন করেন। ভূমিহীন কৃষকদের মাঝে সাবেক ভূস্বামীদের বাজেয়াপ্তকৃত ভূসম্পত্তির বিতরণ। এখানে দেখা যাচ্ছে যে সাবেক ভূস্বামী, যারা ভূস্বামী ছিল তাদের অনেক সম্পত্তি তিনি বাজেয়াপ্ত করেছিলেন এবং বাজেয়াপ্ত করে ভূমিহীন কৃষকদের মধ্যে তিনি সেটা বিতরণ করেছেন। একাধিক পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণের মাধ্যমে রাশিয়াকে একটি শিল্পোন্নত রাষ্ট্র গড়ে তোলা। অর্থাৎ তিনি চিন্তা করলেন যে শুধু কৃষিতে উৎপাদন বাড়ালে বা কৃষি উন্নয়ন করলে হবে না, শিল্পে উন্নয়ন করতে হবে। কৃষি উন্নয়নের পাশাপাশি তিনি শিল্প উন্নয়নের দিকে গুরুত্ব আরোপ করেন এবং প্রথমে তিনি কৃষি উন্নয়ন করেন, তারপর শিল্প উন্নয়নের দিকে তিনি মনোযোগ দেন। তারপরে আমরা দেখি যে তার যে কৌশল, সেখানে শোষণকারী 6 নম্বরে আমরা যেটা বলবো, শোষণকারী শ্রেণীগুলিকে নির্মূল করার জন্য উৎপাদন মাধ্যমগুলির ব্যক্তিগত মালিকানা রহিতকরণ করেন। অর্থাৎ সেখানে তিনি বলতে যাচ্ছেন শোষণকারী শ্রেণীগুলিকে, অর্থাৎ যারা শোষণকারী শ্রেণী ছিল সমাজে, সেখানে তাদেরকে নির্মূল করার জন্য উৎপাদন মাধ্যমগুলোর ব্যক্তিগত মালিকানা রহিত করেন। অর্থাৎ ব্যক্তিগত মালিকানার পরিবর্তে তিনি রাষ্ট্রীয় মালিকানা বা সামাজিক মালিকানা নিয়ে আসেন। সাহিত্য, শিল্প, বিজ্ঞান চর্চাকে সম্পূর্ণরূপে রাষ্ট্রের নিয়ন্ত্রণে নিয়ে আসেন। বিরোধী মতবাদকে নির্মূল করেন। অর্থাৎ সাহিত্য, শিল্প, বিজ্ঞান চর্চাকে সম্পূর্ণরূপে রাষ্ট্রের, যেটা লেনিনের সময় নিষিদ্ধ ছিল, স্টালিন এসে কি করলেন, এটাকে সম্পূর্ণ রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নিয়ে আসলেন। অর্থাৎ রাষ্ট্রের জন্যই সাহিত্য, শিল্প, বিজ্ঞান চর্চা কাজ করবে। কৃষক শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির জন্য রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের কার্যক্রম পরিচালনা করেন। কৃষক শ্রমিক দক্ষতা বৃদ্ধির জন্য তিনি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বিভিন্ন কার্যক্রম চালু করলেন। কালেকটিভ ফার্মগুলোর নির্বাহী কমিটির উপর নতুন শিল্প কারখানার জন্য শ্রমিক সংগ্রহের দায়িত্ব অর্পণ করলেন। অর্থাৎ কালেকটিভ ফার্মগুলোর যে নির্বাহী কমিটি ছিল, কালেকটিভ ফার্মগুলো পরিচালনার জন্য যে ওই যে গ্রাম ভিত্তিক যে কমিটি গঠন করে, প্রশাসনিক স্তর গঠন করে দেওয়া হয়েছিল, ওই প্রশাসনিক স্তরের যে কমিটিগুলি, সেই কমিটিগুলোকে পরবর্তীতে দায়িত্ব দেওয়া হলো যে নতুন শিল্প কারখানার শ্রমিক সংগ্রহ করে দেওয়ার জন্য। অর্থাৎ তিনি একটা পর্যায়ে এসে তো পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে শিল্প উন্নয়ন করতে চেয়েছেন। শিল্প উন্নয়ন সেটা 1932-33 পরে এসে সেটা করলেন। 1929 সালে তিনি প্রথমে কৃষি বিপ্লব বা কৃষি উন্নয়নের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া শুরু করলেন। তাহলে উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত না হলে বিধি অনুসারে সঙ্গে শাস্তির আওতায় নিয়ে আসার ব্যবস্থা করলেন। অর্থাৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা, অর্থাৎ এখানে একটা বল প্রয়োগের নীতি অবলম্বন করলেন। উৎপাদনের লক্ষ্যমাত্রা যদি অর্জিত না হয় তাহলে কিন্তু বিধি অনুসারে কি করা হবে, সকলকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে। তাহলে এই হচ্ছে স্টালিনের এক দেশের সমাজতন্ত্র পরিকল্পনা বাস্তবায়নের যে কৌশল, সেই কৌশলটা। এখন এখানে দেখা যাচ্ছে যে এই কাজগুলি করতে গিয়ে স্টালিন অনেক ক্ষেত্রে অনেক বল প্রয়োগ করেছেন। অনেককে ভূস্বামীদের সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন। কালেকটিভ ফার্ম গঠন করেছেন। কালেকটিভ ফার্ম গঠন করে কৃষকদেরকে কালেকটিভ ফার্মে জোর করে নিয়ে এসেছেন, থাকতে বাধ্য করেছেন এবং রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য করেছেন। তবে এগুলি করতে গিয়ে দেখা গেছে যে একটা পর্যায়ে সে কৃষি উৎপাদন আগের তুলনায় 2.5 গুণ বৃদ্ধি পেল। 2.5 গুণ বৃদ্ধি মানে কৃষিতে দারুণ বিপ্লব সাধিত হলো, যার কারণে অর্থনৈতিক অবস্থা মজবুত, অর্থনৈতিক একটা অবস্থার দিকে তিনি ধাবিত হলেন বা রাশিয়াকে তিনি একটা শক্তিশালী অর্থনৈতিক কাঠামো নিয়ে যেতে সক্ষম হলেন। এবং এই প্রেক্ষিতে তিনি শিল্পোন্নত রাষ্ট্র গঠনের দিকে ঝাঁপিয়ে পড়লেন এবং একাধিক পঞ্চবার্ষিক পরিকল্পনার মাধ্যমে একটি শিল্পোন্নত রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। এবং তিনি দেখলেন যে রাশিয়ার অনেক মানুষ বেকার এবং তারা কাজকর্ম না করে কাজকর্ম থেকে বঞ্চিত। সেজন্য তিনি শিল্প কারখানার শ্রমিক নিয়োগের জন্য তিনি গ্রাম অঞ্চল থেকে ধরে ধরে শ্রমিক নিয়ে আসলেন উৎপাদন করার জন্য, শিল্প কারখানার শ্রম দেওয়ার জন্য, শিল্প কারখানার কাজে লাগানোর জন্য। এই যে রাষ্ট্রীয় মালিকানার শিল্প কারখানা গড়ে তুললেন, এটাতেও কিন্তু রাষ্ট্রের অভূতপূর্ব উন্নতি সাধন হয়েছিল। তাহলে এক দেশের সমস্ত পরিকল্পনায় তিনি কিন্তু সফল হয়েছেন বলা যায়। এবং তার যে নিষ্ঠুর শাসন, কঠোর শাসনের প্রেক্ষিতে, বল প্রয়োগ মতবাদের প্রেক্ষিতে এটা সম্ভব হয়েছিল। তিনি রাশিয়াতে একজন
শাসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন এবং রাশিয়ার অর্থনৈতিক উন্নয়ন করেছিলেন। পাশাপাশি দ্বিতীয় বিশ্বযুদ্ধে তার অবদান আমরা বলেছিলাম আগে, এবং জার্মানির যে হিটলারের আক্রমণ সেটাও তিনি কৌশলের ভিত্তিতে এবং তিনি সাহসীভাবে মোকাবেলা করে যুদ্ধে জয়লাভ করেছিলেন। হিটলারের বাহিনীকে তিনি পর্যস্ত করতে সক্ষম হয়েছিলেন। পাশাপাশি ভারী শিল্পের প্রসার তিনি করেছিলেন, অর্থাৎ সামরিক অস্ত্রশস্ত্র তৈরিতে তিনি সফলতার পরিচয় দিয়েছিলেন। এই হচ্ছে আমাদের মধ্যে স্টালিনের এক দেশের সমাজতন্ত্র প্রতিষ্ঠার নীতি, এবং তিনি যে নীতি অবলম্বন করে রাশিয়াকে একটি শক্তিশালী রাষ্ট্র পরিণত করেছিলেন। সমালোচনা বলা যায় মার্ক্সবাদের লক্ষ্য উদ্দেশ্যের বিপরীত। হ্যাঁ, মার্ক্সবাদ থেকে তিনি সরে এসেছিলেন, মার্ক্সবাদের যে নীতি আদর্শ ছিল সেখান থেকে তিনি অনেকটা সরে এসেছেন, এক দেশের সমাজতন্ত্র নীতি অবলম্বন করেছেন। শীর্ষ নেতাদের পার্টি থেকে তিনি বহিষ্কার করেছেন, তার সাথে যারই মতবিরোধ হয়েছে তাকে তিনি পার্টি থেকে বহিষ্কার করেছেন, মৃত্যুদণ্ড দিয়েছেন, বিভিন্নভাবে নির্বাসনে দিয়েছেন। বিশেষ করে টুটুস্কির কথা বলা যায়। টুটুস্কি তো লেনিনের অন্যতম ঘনিষ্ঠ সহচর ছিলেন, ক্ষমতার পরবর্তী ক্ষমতার ছিলেন, দাবিদার ছিলেন। সেই টুটুস্কিকে তিনি নির্বাসন দিয়েছিলেন এবং বলা যায় তাকে হত্যা করেছিলেন। বল প্রয়োগ নীতির মাধ্যমে তিনি উৎপাদন ব্যবস্থা নিয়ন্ত্রণ করেছেন, রাষ্ট্রীয় মালিকানা এনেছেন, কালেকটিভ ফার্মগুলো নিয়ন্ত্রণ করেছেন, শিল্প কারখানা শ্রমিক নিয়োগ দিয়েছেন। বল প্রয়োগ নীতির উৎপাদন যদি লক্ষ্যমাত্রা অর্জিত না হয় সেক্ষেত্রে বল প্রয়োগ করেছেন, সেক্ষেত্রে তাদেরকে নির্যাতন করেছেন, মানবতা বিরোধী কাজ করেছেন, লক্ষ লক্ষ শ্রমিককে তিনি কৃষককে তিনি হত্যা করেছেন। বিশ্বব্যাপী সমাজতন্ত্র প্রতিষ্ঠা স্থগিত হওয়ার পরে তার এই এক বিশ্ব সমাজতন্ত্র নীতির কারণে বিশ্বব্যাপী সমাজতন্ত্র প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হয়। ফেসিবাদী চরিত্র ধারণ করেছেন তিনি, ফেসিবাদী চরিত্র ধারণ করেছিলেন, ফেসিবাদী নৈতিক নীতি আদর্শ প্রচার করেছেন। সেখানে মানুষের কথা বলার কোনো সুযোগ ছিল না, মানুষের অধিকার সেভাবে তিনি প্রকাশ করতে দেননি, বা সবকিছু নিয়ন্ত্রণ ছিল, রাষ্ট্রের নিয়ন্ত্রণ ছিল, সাহিত্য সংস্কৃতি সবকিছু রাষ্ট্রনীতি। সর্বাত্মকবাদী রাষ্ট্র উদ্ভব করেছেন, অর্থাৎ রাশিয়াকে তিনি এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন যেটাকে আমরা সর্বাত্মকবাদী রাষ্ট্র বলতে পারি। সবকিছু রাষ্ট্রের নিয়ন্ত্রণ, শাসকের নিয়ন্ত্রণে, স্টালিনের নিয়ন্ত্রণে সবকিছু বলা যায়, এর বাইরে কোনো কথা নেই। স্বাধীন মতামতের পথযুদ্ধ তিনি করে দিয়েছিলেন, কোনো মতামত প্রকাশের কোনো সুযোগ ছিল না, বিরোধী মতামতকে তিনি নিষ্ঠুরভাবে পদদলিত করেছেন। এই হচ্ছে স্টালিনের রাষ্ট্র দর্শনের সমালোচনা। আমরা মোটামুটি শেষ করলাম। আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি এই পাঠে এই লেকচারে আমি দুজন রাষ্ট্রনায়কের কথা আলোচনা করলাম, একজন হচ্ছে লেনিন, একজন হচ্ছে স্টালিন। আমরা লেনিন এবং স্টালিনের সব মতবাদ বা সব তত্ত্ব আলোচনা করতে পারিনি। আমরা লেনিনের একটি মতবাদ আলোচনা করেছি, সেটা হচ্ছে পার্টি তত্ত্ব, এটা খুবই ইম্পর্টেন্ট। আর মার্ক্সবাদের লেনিন অবদান এটা আলোচনা করেছি। আর স্টালিনের এক দেশের সমাজতন্ত্র, এটাও ইম্পর্টেন্ট, এটা আলোচনা করেছি। মোটামুটি আমরা বলতে পারি লেনিন এবং স্টালিন থেকে যদি প্রশ্ন আসে এগুলির উপরেই আসবে। তোমাদেরকে এতক্ষণ সহকারে ক্লাস শোনার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং পাশাপাশি আমি আমার দুর্বলতা, আমার কিছু অসম্পূর্ণতা স্বীকার করে নিচ্ছি, যে আমি এই ক্লাসগুলি নিতে আমার একটু খুব বলিষ্ঠভাবে সাউন্ড বা বেশি করে বলিষ্ঠ সুরে কি বলে যে খুব ভালোভাবে উচ্চারণ করে আমি ক্লাসগুলি নিতে পারিনি। আমার কিছু দুর্বলতার কারণে, আমার শারীরিক দুর্বলতার কারণে, সেটা তোমরা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখে নেবে। সর্বশেষে আমি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আবারও ধন্যবাদ জানাই। তারা যে একটা মহতী উদ্যোগ নিলেন, এই উদ্যোগের কারণে তোমাদের অনেক উপকার হবে। আশা করি তোমরা ক্লাস চালিয়ে যাও, পড়ালেখা চালিয়ে যাও। আশা করি যে তোমাদের এই আমাদের করোনাকালীন যে দুর্যোগ, এই দুর্যোগ থেকে আমরা অচিরেই মুক্তি পাবো, এবং সহসাই আমাদের কলেজগুলি খুলে যাবে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলে যাবে, এবং শিক্ষা প্রতিষ্ঠান খোলার সাথে সাথেই অল্প দিনের মধ্যেই তোমাদের পরীক্ষাগুলি হয়ে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলি হয়ে যাবে। আশা করি তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ক্লাসের ব্যবস্থা করেছে সেই ক্লাসগুলি যদি তোমরা ফলো করো, তাহলে অবশ্যই তোমরা তোমাদের প্রস্তুতিগুলি সেরে নিতে পারবে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে নিরাপদে থাকার কামনা করে, সুস্থ সুন্দর থাকার প্রত্যাশা করে, এবং স্বাস্থ্যবিধি মেনে চলার প্রত্যাশা রেখে তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো।